কথা প্রসঙ্গে ধরেন আমি একটা মিডিয়াতে জয়েন্ট এডিটর রূপে আছে। বয়স কত হবে বড় জোর ৪০-৪৫, ৪০-৪২ বছর। ২ কলম লিখতে পারে না, কিছু পারে না। কোনোদিন বিএনপি করতে দেখিনি। আমি ওর আরেকজনকে জিজ্ঞাসা করলাম, যেখানে সে ওইখানে একটা স্টাফ রিপোর্টার বা সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আছে। আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, ওই ছেলেটা হঠাৎ করে এখানে আসলো কি করে? তো বলল যে, ভাই বলেন না, ও তো মগবাজারে ৬-৭ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতো। কোনো চাকরি-টাকরি ছিল না। তো চাকরি-টাকরি ছিল না, কিন্তু সাংবাদিক পরিচয় দিত, ঘোরাফেরা করত। এরপর যখন জুলাই বিপ্লব হলো, সে একদিন কোনো একটা জায়গা থেকে পুলিশের হাতে মার খেয়েছে। অ্যাজ এ পথচারী যেভাবে মার খেয়েছে, ওইটাকে সে ক্যাশ করেছে। ওইটাকে সে ক্যাশ করে এখন বিরাট সাংবাদিক সেজে একটা পত্রিকা দখল করে ফেলেছে। সেই পত্রিকার সবকিছু সে নিয়ন্ত্রণ করে এবং ওই পত্রিকার সে পোর্টফোলিও ব্যবহার করে সরকারের একটা অফিসের, যেখানে প্রচুর কন্ট্রাক্টারি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি এই ঢাকা শহরের অফিস, সেই অফিসে সে একটা সিন্ডিকেট মেনটেন করে এই অল্প কয়েকদিনের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, এই খবর পত্রিকায় কি ছাপাবে আপনাকে? এই খবর কি বিএনপি জানে? তারেক রহমান সাহেব জানে? অথচ লতাপাতা গাছটা জানে। আরেকটা বদমাইশ, সে একটা টেলিভিশনে চাকরি করত। ওই টেলিভিশনের মালিক আমার বন্ধু মানুষ, যদিও সে বিএনপি করে, আমার বন্ধু মানুষ। সেই মালিকের স্ত্রী আমার ক্লাসমেট সরাসরি। তো যার জন্য ওই সম্পর্কে জানতাম। কয়েকবার তার চাকরি চলে গেছে। কোনো রকম, যাকে বলা হয়, তাকে রাখতে চায় না। কোনো রকম মানে ননসেন্স দ্য গ্রেট। তো সেই ননসেন্সটা একটা অনুষ্ঠান উপস্থাপনা করত এবং আমি সে অনুষ্ঠানে ছিলাম। তো আমি বললাম যে, এই যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগ জামানায় ২০১৬ বা ১৭ সনে, আমি বললাম দেশের যে অবস্থা, আপনি যে এত বড় বড়, মানে আমরা তো কথা বলছি, আপনাকে যদি শেখ হাসিনার তো দূরের কথা, তার সেক্রেটারির দূরের কথা, আপনি কি শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভারের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা আপনার আছে? লাইভের প্রোগ্রাম, সে বলে, গাধাটাই বলে যে, না, শেখ হাসিনার একটা পিয়নের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। সেই লোক একটা বড় টেলিভিশন দখল করে সেটার হেড অফ নিউজ হয়ে গেছে। এখন বড় বিএনপি নেতা, বড় সমস্ত কিছু করে পুরো একটা শক্তিশালী মিডিয়াকে একেবারে রীতিমতো রসাতলে ঢুকিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো হচ্ছে মিডিয়া জগতে, রাজনীতিতে মুনাফিকি, মিডিয়াতে এই মুনাফিকি, এটা আবার এই রোগ ছড়িয়ে পড়েছে সচিবালয়ে, এই রোগ ছড়িয়ে পড়েছে কক্সবাজারে, চোরাচালানির জগতে, এই রোগ ছড়িয়ে পড়েছে যারা সীমান্তে গরু চোরা কারবারি করে তাদের মধ্যে, কোর্ট কাছারিতে। আপনি চিন্তা করেন যে সরকারি অফিস, মানে হাইকোর্টের বিচারপতির রায় নকল করে অ্যাটর্নি জেনারেলের অফিসের লোকজন কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেতে তাদের বিরুদ্ধে স্বয়ং অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে হয়েছে। দুর্নীতি কোথায় চলে গেছে? এই সমস্ত দুর্নীতিবাজরা আবার এই নিজেদের টাকা ভাগাভাগি করার জন্য মারামারি করছে, কাটাকাটি করছে, একে অপরকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলছে এবং সেটা নিয়ে কোর্ট কাছারির ভিতরে বাইরে নানা রকম মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে। এগুলো তো মিডিয়াতে আসছে না, এগুলো নিয়ে কেউ কথা বলছে না। আর এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, তখনই পর্দার আড়ালের যে গোখরা সাপগুলো, ঘরের মধ্যে যে ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকা গোখরা সাপগুলো ফোঁস-ফাঁস করতে থাকে এবং একটু সুযোগ পেলে বের হয়ে ছোবল দেয়। ফলে শেখ হাসিনা চলে গেছে, আমরা যারা বগল বাজিয়েছিলাম। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, আমরা যারা বগল বাজিয়েছিলাম। এখন আমাদের বগলের মধ্যে বড় বড় ফোড়া হয়ে গেছে, বাজানো তো দূরের কথা, বগলটা যে চেপে রাখবো সেই অবস্থা নাই। হাত দুটো, মানে যেভাবে পাখি উড়াল দেওয়ার জন্য পাখা দুটো মেলে থাকে,
এখন আমাদের বহু মানুষের বগলে এরকম বড় বড় ফোড়া হয়েছে। ফলে আমরা ২ হাত উঁচু করে, মানে আপনার যেভাবে বিসি চেপে ধরলে, অন্ডকোষ চেপে ধরলে মানুষ আত্মসমর্পণ করার জন্য হাত উপরে তুলে ২ হাত এভাবে তুলে দেয়, বা আপনি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য ২ হাত আপনি যেভাবে মেলে ধরেন, এইভাবে লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষ যারা বগল বাজিয়েছিল তাদের বগলের মধ্যে বিষ ফোড়া হয়ে গেছে। এখন তারা ২ হাত, মানে ২ দিকে মেলে হাঁটাচলা করছে। কারো কারো কুস্কিতে ফোড়া হয়েছে। তাহলে কুস্কিতে ফোড়া হলে কি অবস্থা হয় বুঝেন, কীভাবে চ্যাগায় ব্যাগায় হাঁটে। ওইরকম অবস্থা হয়ে গেছে এখন ভুক্তভোগী সাধারণ আমজনতার। এরকম একটা দুর্বোধ্য সময়, দুর্বৃত্তপনার এই দেশে আমি মনে করি সত্য কথা বলা, মানুষকে সত্য বিষয় জানানো এবং সমাজে যা কিছু হচ্ছে সেই বিষয়গুলো তথ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে আপনার কাছে রাখুন, কিন্তু শত্রুতা না করে বলতে থাকুন। এটা ফরজে আইন। আপনার জবানের এটা শুকরিয়া। আল্লাহ যে আপনাকে জবান দিয়েছে, আল্লাহ যে আপনাকে বুদ্ধি দিয়েছে, এবং এই কাজগুলো যদি আপনি না করেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। যে তুমি সারা মানুষ যখন এভাবে আকুতি জানাচ্ছিল, কেউ সত্য বলতে সাহস পাচ্ছিল না, সত্য শুনতে সাহস পাচ্ছিল না, ঠিক সেই সময়টাতে তোমার তো সামর্থ্য ছিল। তুমি একটা পত্রিকার সম্পাদক ছিলে, মালিক ছিলে, তোমার অনেক ফেসবুক ফ্যান ফলোয়ার ছিল, সামাজিক মাধ্যম ছিল, ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু তুমি তো ভয়ে হোক, স্বার্থে হোক, যে কোনো কারণে হোক কথা বলনি। কাজেই আজ যারা সাজাপ্রাপ্ত হচ্ছে, আজ যারা জাহান্নামে যাচ্ছে, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা যদি আল্লাহ বলেন, আপনি কি জবাব দেবেন? আর সেই ভয় থেকেই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।